ফিলিস্তিনি হত্যায় ভারত অস্ত্র দিচ্ছে ইসরায়েলকে। গাজা হত্যাযজ্ঞের পক্ষে মোদির দেশে স্লোগান, দিল্লি কেন মুসলিম নিধন চায়। মুসলিম বিরোধী বিতর্কিত ওয়াকফ বিলের বিরুদ্ধে রণক্ষেত্র ভারতের বিভিন্ন শহর। মুসলিম অধিকার ইস্যুতে চুপ কেন গদি মিডিয়া। গাজা ইস্যুতে ফ্রান্স, জর্ডান ও মিশর একজোট। ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান ফরাসি প্রেসিডেন্টের, কি বললেন তিনি। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলকে অস্ত্র সহায়তা দিয়েছে ভারত। শুধু তাই না, গেল 7 এপ্রিল বাংলাদেশ সহ মুসলিম বিশ্ব যখন গাজাবাসীর পাশে দাঁড়িয়েছে, তখন ভারতের রাজপথে দেখা গেছে ইসরায়েলের পক্ষে স্লোগান। ফিলিস্তিনি হত্যা নিয়ে তারা মেতে ওঠে হাস্যরসে। রীতিমতো মুসলিম নিধনের মিশনে একজোট ইসরায়েল ও ভারত। অনেকের মতে একই মুদ্রার দুই পিঠ ভারত আর ইসরায়েল। ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। একদিকে ইসরায়েল, অন্যদিকে ভারত, একই মুদ্রার যেন এপিঠ ওপিঠ। মুসলিম নিধনে যেন কোমর বেঁধে নেমেছে দুই দেশ। শুধু তাই না, গাজায় মুসলিমদের হত্যার জন্য ইসরায়েলে অস্ত্রও পাঠিয়েছে ভারত। এছাড়া 7 এপ্রিল পুরো বিশ্ব যখন ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছিল, তখন ভারতের লোকজন দাঁড়ায় দখলদার ইসরায়েলের পক্ষে। গাজায় মানুষ হত্যা নিয়ে তারা মেতে উঠে হাস্যরসে। তাহলে কি দুই দেশ একজোট হয়ে নেমেছে মুসলিমদের বিরুদ্ধে? 2024 সালের 26 জুন আল জাজিরায় প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, গাজায় যুদ্ধের সময় ভারত ইসরায়েলকে রকেট ও বিস্ফোরক রপ্তানি করেছে। গত বছর মে মাসের 15 তারিখ বোরকুম নামের একটি কার্গো জাহাজ স্পেনের কার্টাজেনা বন্দরের কাছে পৌঁছায়। জাহাজটির নথিপত্র অনুযায়ী এটি ভারতের চেন্নাই থেকে রওনা হয়ে ইসরায়েলের আশদোদ বন্দরের দিকে যাচ্ছিল এবং এতে রকেট ইঞ্জিন, বিস্ফোরক পদার্থ ও কামানের প্রোপেল্যান্ট ছিল। প্রতিবেদন অনুযায়ী গেল বছর 6 জুন গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলার পর পাওয়া মিসাইলের ধ্বংসাবশেষে মেড ইন ইন্ডিয়া লেখা দেখা যায়। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্যমতে ভারতীয় কোম্পানি প্রিমিয়ার এক্সপ্লোসিভ লিমিটেড ইসরায়েলের বারাক মিসাইলের জন্য সলিড প্রোপেলেন্ট তৈরি করে। এই কোম্পানির নির্বাহী পরিচালক টি চৌধুরী মার্চ মাসে বিনিয়োগকারীদের জানান যে তারা ইসরায়েলে রপ্তানি করছেন এবং এতে তাদের আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেশ কিছুদিন ধরে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার যুদ্ধবন্ধে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার কথা বলছিলেন। এর মধ্যেই সম্প্রতি আবার আলোচনায় আসে ইসরায়েলকে অস্ত্র দেওয়ার বিষয়টি। প্রশ্ন উঠতে থাকে, ভারত কি আদৌ চাচ্ছে যুদ্ধ বন্ধ করতে? যদিও এই বিষয়ে ভারতের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। ভারত যে ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে, এই বিষয়টি আরও পরিষ্কার হয় সাম্প্রতিক বেশ কিছু ঘটনায়। চলতি বছর 7 এপ্রিল ফিলিস্তিনবাসী বিশ্বজুড়ে হরতালের ডাক দেন। সেই ডাকে সাড়া দিয়ে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স সহ বিশ্বের বহু দেশের জনগণ রাস্তায় নেমে আসেন এবং ফিলিস্তিনের চলতে থাকা ইসরায়েলের বর্বরতা বন্ধের দাবি জানান। অথচ উল্টো চিত্র দেখা যায় ভারতে। ভারতের জনগণ রাস্তায় নেমে আসে ইসরায়েলের পক্ষে। তারা স্লোগান দিতে থাকেন, ইসরায়েল সন্ত্রাসী দমন করছে। এতে মানবতা বিরোধী কিছুই নেই। শুধু তাই না, উত্তরপ্রদেশ পাওয়ার ডিপার্টমেন্টের এক কর্মীকে বরখাস্ত করা হয় ফিলিস্তিনের পতাকা ওড়ানোর কারণে। এছাড়া সামাজিক মাধ্যমে ভারতীয় কিছু পেজ থেকে গাজায় বোমার আঘাতে মানুষের উপরে উঠে যাওয়ার ভিডিও নিয়ে করা হয় নোংরা রসিকতা, বানানো হয় মিম। ভারতীয় এক সাংবাদিক অদিতি রয় ফেসবুকে গাজাবাসীর পক্ষ নিয়ে একটি পোস্ট শেয়ার করলে তার কমেন্ট বক্সেও বাজে মন্তব্য ও ট্রল করা হয়। ভারত যে শুধু ইসরায়েলকে গণহত্যার শক্তি ও সমর্থন দিয়ে যাচ্ছে তা না, তারা নিজেরাও মেতেছে মুসলিম নিধনে। সম্প্রতি ভারতে পাশ হয়েছে বিতর্কিত ওয়াকফ আইন, আর বিশ্লেষকরা বলছেন এই আইনের বলে বিজেপি সরকার যে কোনো মুসলিম ওয়াকফ সম্পত্তি নিজেদের দখলে নিতে পারবে। আর এর ফলে ভারতের জন্য মসজিদ ভাঙা হয়ে যাবে আরও সহজ। এর আগেও বাবরি মসজিদ, শাহী মসজিদ বা আখুঞ্জি মসজিদ ধ্বংস করেছে ভারত সরকার। শুধু তাই না, ঈদুল আজহায় গরু কোরবানি দেওয়ার অভিযোগে হত্যা করা হয়েছে মুসলিমদের। এছাড়াও কিছুদিন আগে হোলিতে রং দিতে নিষেধ করায় এক মুসলিম ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়। অর্থাৎ দেখা যাচ্ছে ইসরায়েল ও ভারতের মানুষ, ভাষা ও সংস্কৃতি ভিন্ন হলেও মুসলিম নিধনের ব্যাপারে কাঁধে কাঁধ মিলিয়ে এগোচ্ছে এই দুই দেশ। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, ইসরায়েল ও ভারত কি তবে একই এজেন্ডা বাস্তবায়নে নেমেছে? দুই দেশ কি তবে একই মুদ্রার এপিঠ ওপিঠ? ইমরান মাহমুদ, বাংলাভিশন।
এদিকে শুধু ফিলিস্তিনি মুসলিম হত্যায় সহায়তা নয়, খোদ ভারতেও চলছে মুসলিমদের উপর নানা অন্যায় অত্যাচার। তবে এই অন্যায়ের বিরুদ্ধে নতুন করে ফুঁসে উঠেছে দেশটির মুসলিমরা। মঙ্গলবার থেকে ভারতে কার্যকর হওয়া মুসলিম বিরোধী বিতর্কিত ওয়াকফ বিলের বিরুদ্ধে উত্তাল ভারতের বিভিন্ন শহর। পশ্চিমবঙ্গ, মণিপুর, গুজরাট, তামিলনাড়ু ও কর্ণাটক সহ বিভিন্ন শহরে বিক্ষোভে রূপ নিয়েছে সহিংসতায়। পুলিশের সাথে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগে রণক্ষেত্র হয়ে ওঠে মুর্শিদাবাদের জঙ্গিপুর এলাকা। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে মিথ্যা প্রচারণায় সরব থাকা গদি মিডিয়া এখন কেন তাদের দেশের মুসলিম অধিকার ইস্যুতে চুপ রয়েছে? রিফাত জামানের ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার থেকে ভারতে কার্যকর হওয়া মুসলিম বিরোধী বিতর্কিত ওয়াকফ বিলের বিরুদ্ধে ফুঁসে উঠেছে দেশটির মুসলিমরা। এদিন ওয়াকফ বিলের বিরুদ্ধে ভারতের বিভিন্ন রাজ্যের রাজপথে নেমে আসে শত শত মুসলিম নাগরিক। তারা ক্ষমতাসীন বিজেপি সরকার বিরোধী স্লোগান দেয়। পশ্চিমবঙ্গ, মণিপুর, গুজরাট, তামিলনাড়ু ও কর্ণাটক সহ বিভিন্ন শহরে চলে সহিংস বিক্ষোভ। সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জঙ্গিপুর এলাকায়। বিক্ষোভের এক পর্যায়ে প্রতিবাদকারীদের বাধা দেয় পুলিশ। তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানি গ্যাস ছোড়ে তারা। বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইট পাটকেল ছোড়ে। পরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। মঙ্গলবার রাত পর্যন্ত চলা ওই সহিংসতায় পুলিশের বেশ কয়েকটি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। ভাঙচুর চালানো হয়েছে বেশ কিছু আবাসিক ভবন ও দোকানেও। আটক করা হয়েছে 22 জনেরও বেশি বিক্ষোভকারীকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে মুর্শিদাবাদ জেলার 2টি থানায় 5 জনেরও বেশি জমায়েতে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। বন্ধ করে দেওয়া হয়েছে ওই এলাকার ইন্টারনেট সেবা। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ভারত জুড়ে বিভিন্ন শহরে এই ওয়াকফ আইনের বিরুদ্ধে বিক্ষোভের আয়োজন করেছে। গেল সপ্তাহে ভারতের পার্লামেন্টে তীব্র তর্ক বিতর্কের পর মুসলিম বিরোধী ওয়াকফ বিলটি পাশ করা হয় এবং 5 এপ্রিল দেশটির রাষ্ট্রপতি সম্মতির পর বুধবার থেকে এটি ভারতের আইনে পরিণত করা হয়েছে। তবে এই বিলটিকে চ্যালেঞ্জ করে অন্তত 4টি পিটিশন সুপ্রিম কোর্টে দাখিল করেছে AIMIM, কংগ্রেস, আম আদমি পার্টি বা আরজেডির মতো দলের নেতারা এবং অন্তত একটি সিভিল রাইটস গোষ্ঠী। বিশ্লেষকরা বলছেন, অন্য দেশের সংখ্যালঘু ইস্যুতে যতটা সোচ্চার মোদী সরকার, নিজ দেশের মুসলিম অধিকার রক্ষায় ততটা নয়। উল্টো একের পর এক মুসলিম বিরোধী পদক্ষেপ নিচ্ছে হিন্দুত্ববাদী মোদী সরকার। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলের নৃশংস হামলা বন্ধ ইস্যুতে এবার 2 আরব দেশের মিশর ও জর্ডানের সাথে একজোট হল ফ্রান্স। সোমবার মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত ত্রিদেশীয় শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে এই ইস্যুতে একমত হন 3 দেশের নেতারা। সম্মেলনে ইসরায়েলি বর্বরতা বন্ধে আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগের আহ্বান জানান তারা। বৈঠক শেষে মিশরের রেড ক্রিসেন্ট ওয়্যারহাউস পরিদর্শন করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। সেখানে সাংবাদিকদের সাথে কথা বলার সময় নিপীড়িত গাজাবাসীর পক্ষ নিয়ে আবেগঘন বার্তা দেন ম্যাখো। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। তিনি ঘুরে বেড়াচ্ছেন মিশরের রাস্তায়, হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন মিশরীয়দের। মিশরের প্রেসিডেন্টকে সাথে নিয়ে ভ্রমণ করছেন সাধারণ এক বাজারে। না, তিনি কোনো আরব নেতা নন, তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ফিলিস্তিনের গাজা উপত্যকার দখল নিয়ে যখন বৈঠক করছিলেন ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু, গাজার নিয়ন্ত্রণ নিয়ে যখন তারা সাজাচ্ছিলেন নতুন পরিকল্পনা, ঠিক একই সময় সবাইকে অবাক করে মিশরে উপস্থিত ম্যাক্রো। গাজাবাসীদের পক্ষে অবস্থান নিয়ে ম্যাক্রো সরাসরি জানিয়ে দিলেন, ট্রাম্প ও নেতানিয়াহুর পরিকল্পনার সাথে তিনি একমত নন। গাজা সংকটে শান্তির পথ খুঁজতে কূটনীতির দরজায় কড়া নাড়ছে বিশ্ব। এরই ধারাবাহিকতায় মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির আমন্ত্রণে কায়রোতে আসেন জর্ডানের বাদশাহ 2য় আবদুল্লাহ এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ম্যাক্রো মিশরে পৌঁছানোর পর তাকে উল্লাসের সাথে বরণ করে নেয় মিশরের জনগণ। রাস্তার 2 ধারে উপস্থিত জনতার উচ্ছ্বাসই বলে দেয় মিশরে কতটা জনপ্রিয় তিনি। এরপর এক বৈঠকে উপস্থিত হন 3 নেতা। ওই বৈঠক থেকে ইসরায়েলি বর্বরতার বন্ধে আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগের আহ্বান জানান তারা। 3 দেশের এই শীর্ষ বৈঠকের নেতৃত্ব দেন মিশরের প্রেসিডেন্ট আল সিসি। ফিলিস্তিনিদের রক্ষা করতে অবিলম্বে জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করার বিষয়ে জোর দেন তারা। বৈঠক শেষে মিশরে অবস্থিত রেড ক্রিসেন্ট ওয়্যারহাউস ভ্রমণ করেন ইমানুয়েল ম্যাক্রো। সেখানে সাংবাদিকদের সাথে কথা বলার সময় নিপীড়িত গাজাবাসীর পক্ষ নিয়ে আবেগঘন বার্তা দেন ম্যাক্রো। গাজায় দ্রুত মানবিক সহায়তা পৌঁছানোর ব্যাপারেও জোর দেন তিনি।
priorité à la reprise de l'aide humanitaire. গাজায় প্রায় ২০ লাখ মানুষকে একটি ফাঁদে ফেলা হয়েছে। হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে। ছোট্ট শিশুরা তাদের পরিবার হারাচ্ছে। আমি জানি না এই শিশুরা কিভাবে বেড়ে উঠবে। তাদের জোর করে তাড়িয়ে দেয়া হচ্ছে, কিন্তু তবুও তারা গাজাতেই ফিরে আসতে চায়, কারণ গাজাতে থাকার জন্যই তারা জীবনের সবকিছু হারিয়েছে। গাজা কোনো রিয়েল এস্টেট প্রজেক্ট নয়। আমরা গাজা উপত্যকা বা পশ্চিম তীর দখলের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। যৌথ সংবাদ সম্মেলনেও ম্যাখো গাজা থেকে ফিলিস্তিনিদের জোর করে উচ্ছেদ না করার আহ্বান জানান। দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নে সৌদি আরবের সঙ্গে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করার কথাও জানান তিনি। ফরাসি প্রেসিডেন্ট তার ৪৮ ঘণ্টার এই সফরে কায়রোর একটি নৈশভোজেও অংশ নেন। গাজার পক্ষে ম্যাক্রোর এমন শক্ত অবস্থান এবারই প্রথম নয়। গত ফেব্রুয়ারিতে যখন ট্রাম্প গাজা দখল করে সেখানে বিলাসবহুল নগরী তৈরি করার পরিকল্পনা করেন, তখন সেটির তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছিলেন ম্যাক্রো। ট্রাম্পকে ফিলিস্তিনবাসীর প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়ে ম্যাক্রো বলেছিলেন, আপনি ২০ লাখ মানুষকে সরে যেতে বলতে পারেন না। এর আগেও একাধিকবার ইসরায়েলের বিরুদ্ধে কড়া ভাষায় বিবৃতি দিয়েছে ফ্রান্স। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এদিকে গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অস্থায়ীভাবে আশ্রয় দিতে ইন্দোনেশিয়া প্রস্তুত আছে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। এদিকে গাজাবাসীকে জোরপূর্বক উৎখাত করায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সিদ্ধান্তের বিরোধিতা করেছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, সঠিক সমাধান হল গাজাবাসীদের তাদের নিজ ভূমিতে থাকতে দেওয়া। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এবার গাজার যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের অস্থায়ীভাবে আশ্রয় দেওয়ার কথা জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। সম্প্রতি সুবিয়ান্তো মধ্যপ্রাচ্য তুরস্কে একটি সফর শুরু করেছেন। এক বিবৃতিতে তিনি জানান, ইন্দোনেশিয়ায় প্রথম পর্যায়ে গাজার প্রায় ১,০০০ ফিলিস্তিনিকে আশ্রয় দেওয়া হতে পারে। এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গাজা ইসরায়েলের অবরোধকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেছেন। তিনি বলেছেন, ১ মাসেরও বেশি সময় ধরে চলা এই অবরোধের কারণে গাজার পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। এ সময় গুতেরেস আন্তর্জাতিক আইনের প্রতি অবহেলা করার জন্য ইসরায়েলের সমালোচনা করেছেন। ৮ এপ্রিল তার বক্তব্যে তিনি জেনেভা কনভেনশনের ৫৫, ৫৬ ও ৫৯ অনুচ্ছেদগুলোর উল্লেখ করেন, যেখানে বলা হয়েছে দখলদার রাষ্ট্রগুলোর দায়িত্ব হচ্ছে তাদের অধীনে থাকা জনগণের খাদ্য ও চিকিৎসা সেবা নিশ্চিত করা। এদিকে গাজাবাসীকে ডোনাল্ড ট্রাম্পের জোরপূর্বক উৎখাত করার সিদ্ধান্তেরও তিনি স্পষ্ট বিরোধিতা করেন বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তার মতে এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এর সঠিক সমাধান হল গাজাবাসীদের তাদের নিজস্ব ভূমিতে থাকতে দেওয়া ও ইসরায়েলিদের সঙ্গে শান্তিপূর্ণভাবে একসাথে বসবাস করার সুযোগ প্রদান করা। তবে কে শোনে কার কথা? গাজার মানুষের ওপর নৃশংস গণহত্যা চালিয়ে হয়তো তাদের জাতিগতভাবে নির্মূল করে দিবে ইসরায়েল, অথবা তাদের অন্য কোথাও গিয়ে বসবাসে বাধ্য করবে তারা। আর এই বিষয়টিতে ইসরায়েলকে সম্পূর্ণ শেল্টার প্রদান করে যাচ্ছে আমেরিকা। এদিকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো জানিয়েছেন, তার সরকার গাজায় যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের সাময়িক আশ্রয় দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। তিনি জানান, তিনি তার পররাষ্ট্রমন্ত্রীকে ফিলিস্তিনি প্রতিনিধি ও অন্যান্য পক্ষগুলোর সঙ্গে দ্রুত আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছেন, যাতে আহত ফিলিস্তিনিদের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ায় আশ্রয় দেওয়ার ব্যবস্থা করা যায়। এ সময় সুবিয়ান্তো বলেন, আহতরা ইন্দোনেশিয়ায় সাময়িকভাবে থাকতে পারবেন যতক্ষণ না তারা পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন ও গাজার পরিস্থিতি তাদের ফিরে যাওয়ার জন্য নিরাপদ হয়ে ওঠে। তিনি আরও বলেন, ফিলিস্তিনিদের নিরাপত্তা ও স্বাধীনতার প্রতি ইন্দোনেশিয়ার দৃঢ় প্রতিশ্রুতি তার সরকারকে আরও তৎপর হয়ে কাজ করতে অনুপ্রাণিত করেছে। তবে কি আদৌ কোনোদিন নিজ ভূখণ্ডে ফিরতে পারবে ফিলিস্তিনিরা? এর আগে যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজার ফিলিস্তিনিদের স্থায়ীভাবে স্থানান্তরের পরিকল্পনাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছিল ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। ইন্দোনেশিয়া দীর্ঘকাল ধরে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের সমাধানে দুই রাষ্ট্রের ভিত্তিতে শান্তি প্রতিষ্ঠার পক্ষে মত প্রকাশ করে আসছে। এর পাশাপাশি তারা গাজায় মানবিক সাহায্য প্রদান করেছে। ইফাত জাহান, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্র সামরিক হুমকি ধামকি বন্ধ করলে পরমাণু সমঝোতায় রাজি থাকার ইঙ্গিত দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
এদিকে ইরান যেন পরমাণু অস্ত্রের মালিক না হতে পারে সে ব্যবস্থা করা হয়েছে বলে জনগণকে আশ্বস্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সাথে সরাসরি আলোচনায় সম্ভাবনা নাকচ করে 24 ঘন্টা না পেরোতে সমঝোতার আভাস দিল তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি বলেছেন, পরমাণু সমঝোতা চাইলে তেহরানের প্রতি সামরিক হুমকির প্রবণতা থামাতে হবে, ওয়াশিংটনকে সামরিক পদক্ষেপের বিকল্প চিন্তা করতে হবে। আরাগচি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জোর করে চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত মানবে না ইরান। শনিবার ওমানে অনুষ্ঠেয় বৈঠককে ইরান পরোক্ষ সমঝোতার চেষ্টা বললেও একে নাকচ করেছে হোয়াইট হাউস। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, ওমানের আয়োজনটিকে অবশ্যই ওয়াশিংটন তেহরান সরাসরি আলোচনা হিসেবে ধরতে হবে। লেভিট বৈঠকের বিষয়ে বাড়তি কিছু না বললেও মনে করিয়ে দিয়েছেন, পরমাণু কর্মসূচি নিয়ে ইরান সমঝোতায় না আসলে নতুন করে অবরোধ আরোপের হুমকি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রে সফরে যাওয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, ইরান যেন পারমাণবিক বোমা না বানাতে পারে সেই ব্যবস্থা নিতে রাজি হয়েছেন ট্রাম্প। লিবিয়ার উদাহরণ টেনে নেতানিয়াহু বলেছেন, চুক্তি ব্যর্থ হলে ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে। এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।